ইশরাককে মেয়রের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ। জোবাইদা রহমানের সাজার বিরুদ্ধে আপিল শুনানি দুপুরে। রাখাইনে মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গে আলোচনা হয়নি বললেন নিরাপত্তা উপদেষ্টা। প্রতিবেশী দেশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। ঢাকার সড়কে বেপরোয়া ব্যাটারি চালিত রিকশা, বেড়েছে বিশৃঙ্খলা, দুর্ঘটনা। লাগাম টানতে না পারলে স্থবির হয়ে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এবং নানা জটিলতায় থমকে আছে জয়পুরহাটের 4 লেন সড়কের প্রশস্তকরণ কাজ। বর্জ্য আর দখলের থাবায় নাব্যতা সংকটে পাবনার বরাল নদী। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আজ। এদিকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বুধবার দিনভর মৎস্য ভবন আর কাকরাইল এলাকা অবরোধ করে রাখেন সমর্থকরা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা অচলের হুমকির পর বুধবার সকাল 10টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয় এলাকায় সড়কে অবস্থান নেন ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা 7ম দিনের মতো রাজপথে বিক্ষোভ মিছিল করেন তারা। মহামান্য কোর্ট আমাদের রায় দিয়েছে তাকে বহাল রাখার জন্য, তাকে শপথ বাক্য পাঠ করার জন্য। সরকার এটা মানছে না। বিএনপির শুধু 450 লোক মারা গেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে। 17 বছরে বিএনপির মিনিমাম 10,000 লোক খুন হয়েছে, গুম হয়েছে। এই বিএনপি জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণতন্ত্রের শক্তি, বাংলাদেশের সাধারণ মানুষের শক্তি। চট্টগ্রামের মেয়রকে যদি আপনি শপথ গ্রহণ করাতে পারেন, ইশরাকের বেলায় এত প্যাচ কেন? যেইটা শপথটা আরো আগে নেওয়ার কথা ছিল, যে গ্যাজেট আরো আগে পাশ করানোর কথা ছিল। 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করে দ্রুত আদালতের রায় মেনে নেয়ার অনুরোধ জানান আন্দোলনকারীরা। দাবি একটাই, ইশরাককে মেয়র ঘোষণা এবং এই মেয়র ঘোষণার যিনি বাধা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তার পদত্যাগ। আদালত যেই রায় দিয়েছে বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের মেয়রকে শপথ করাবেন এবং তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিবেন। এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশের দিন বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। দ্বিতীয় দিনের শুনানি শেষে আদেশ দেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিল শুনানি হবে আজ। বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। এর আগে জোবাইদা রহমানকে জামিন দেওয়া হয়, স্থগিত করা হয়েছে অর্থদণ্ড। 2023 সালের 2 আগস্ট তারেক রহমানের 9 বছর কারাদণ্ড ও স্ত্রী জোবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। গেল বছরের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 4 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোবাইদা রহমানের সাজা স্থগিত করে। 17 বছরের পর গত 6 মে দেশে ফিরে সাজা বাতিল চেয়ে আপিল করেন তিনি। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়টিকে সম্পূর্ণ গুজব বলে দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে এ নিয়ে প্রচারণা চালানো হয়েছে। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন নিরাপত্তা উপদেষ্টা। আমেরিকার পক্ষে সেখানে বাংলাদেশের প্রক্সি যুদ্ধের গুজবও তারা ছড়িয়েছে বলে দাবি করেন তিনি। রেজা খানের রিপোর্ট। গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের শঙ্কা। জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের মধ্য দিয়ে সেখানে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তাব নিয়ে কয়েকদিন ধরে নানা আলোচনা। মানবিক করিডোর দেওয়ার এই প্রস্তাবে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে গেল 27 এপ্রিল জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে দেশের অভ্যন্তরে সমালোচনার ঝড় ওঠে। 3টা লিখিত ডকুমেন্ট আছে, একটা হলো জাতিসংঘের ডকুমেন্ট চাচ্ছি এবং তার সাথে সিকিউরিটি কাউন্সিলে এটা পাস হয়েছে কিনা সেই ডকুমেন্টও চাচ্ছি। মিয়ানমার সরকারের সাথে আমার কোনো এগ্রিমেন্ট আছে কিনা এই ব্যাপারে। আরেকটা হলো আমার আরাকান আর্মির সাথে আমার কোনো এগ্রিমেন্ট আছে কিনা। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। রাখাইনে মানবিক করিডোরের বিষয়টিকে ভারতীয় মিডিয়ার তৈরি গুজব বলে দাবি করেন তিনি। করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠেনি, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি,
করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই। তিনি বলেন, জাতিসংঘের মাধ্যমে আমেরিকার হয়ে রাখাইনে বাংলাদেশের প্রক্সি যুদ্ধের খবরও প্রতিবেশী দেশের সংবাদ মাধ্যমের অপপ্রচার। তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতিসংঘকে নিয়ে। আরে ভাই, জাতিসংঘ কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে? এটা তো একটা সাধারণ প্রশ্ন। মানবিক করিডোর নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব তৈরি হয়নি উল্লেখ করে এমন মিথ্যা প্রচার বন্ধের তাগিদ দেন খলিলুর রহমান। একেবারেই গুজব, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকার সড়কে বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি চালিত রিকশা। অলিগলির দাপট ছাড়িয়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর প্রধান সব সড়ক। বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলা এসব অটোরিকশার কারণে সড়কে বেড়েছে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এখনই লাগাম টানতে না পারলে একসময় স্থবির হয়ে পড়বে রাজধানীতে অটোরিকশা নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। রাজধানীর ব্যস্ততম প্রধান সড়ক মিরপুর 10। বাধাহীনভাবে চলছে অটোরিকশা, নিয়মের কোনো তোয়াক্কা নেই চালকদের। মূল সড়কে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে দ্রুতগতির যানবাহন পড়েছে বেকায়দায়। শুধু মিরপুর 10ই নয়, পুরো রাজধানীর সব সড়কের চিত্র এখন এমনই। বুয়েটের এক পরিসংখ্যান বলছে, রাজধানীর সড়কে প্রতি বর্গ কিলোমিটারে অন্তত 2000 ব্যাটারি চালিত রিকশা চলাচল করে। ঢাকায় কয়েক মাসে অটোরিকশা বেড়েছে 4 লাখ, আগে থেকে আছে আরও 2 লাখ। ট্রাফিক পুলিশের তৎপরতাও এসব অটোরিকশা রাশ টানতে পারছে না। ক্ষণিকের জন্য 2-1টি সড়কে অভিযান চললেও চালকের কাছে তা যেন ডাল ভাত। পোলপট্টি দিয়ে আসছি জ্যামের কারণে ভাবছিলাম ওই দিক দিয়ে ঘুরে চলে যাব, কিন্তু মেন রাস্তায় আসি নাই। কিন্তু এদিক দিয়ে যাওয়ার পথে স্যার ধরছে, এদিকে আসি না, আমি প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জার নিতেছি, স্যারে ধরে চাবি নিয়ে নিয়েছি। সড়ক নিরাপদ রাখতে অবৈধ এসব অটোরিকশার শৃঙ্খলা নিশ্চিত রাখার দাবি জানান সাধারণ মানুষ। প্রত্যেক দিনই দেখি যে কোথাও না কোথাও অটোরিকশা ফুটপাতের মানুষজনের গায়ে ধাক্কা দিচ্ছে বা হুন্ডা ধাক্কা লাগতেছে। সো অটোরিকশার জন্য সাধারণ পথচারীদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে, কারণ তারা হাঁটতে পারতেছে না। গতি লিমিটেশন নিয়ে চালায় না, অ্যাক্সিডেন্ট হয়, যানজটের সৃষ্টি হয়। অটোরিকশাগুলো বেপরোয়াভাবে চলাচল করে, সেক্ষেত্রে দেখা যায় যে প্রায় সময় দেখা যায় দুর্ঘটনার শিকার হচ্ছে। অটোরিকশার দৌরাত্ম্যের জন্য ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তা এবং বিআরটিএ সহ সংশ্লিষ্ট সব পক্ষের দায় দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা। চাইলেই আমরা রাতারাতি এই লক্ষ লক্ষ অটোরিকশা আসলে বন্ধ করতে পারবো না। আমাদের কৌশলী হয়ে রিভার্স গিয়ারে কিভাবে সংখ্যা কমানো যায় সেই চেষ্টাটা করতে হবে। এবং আমি মনে করি যে আসলে আমাদের কিছু নীতিমালা অতি দ্রুত তৈরি করা সম্ভব। প্রথম যেটা নীতিমালা দরকার সেটা হচ্ছে আসলে এদের স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশন কী হবে। সমস্যাটা হচ্ছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যে লোকাল গ্যারেজগুলি আছে, সেখানে যারা কারিগর আছে তারা তাদের নিজের মতন ইচ্ছা মতন কিন্তু এই অটোরিকশাগুলি তৈরি করছে। এর ভিতরে যে বিজ্ঞান থাকার কথা সেই বিজ্ঞানটা আসলে নাই। বুয়েটের গবেষণা বলছে, ঢাকায় 18 ধরনের যানবাহনের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাটারি চালিত রিকশা। যানজট আর দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় ব্যাটারি চালিত অবৈধ রিকশা বন্ধে নানা উদ্যোগ কেন সফল হচ্ছে না, সেটিও একটি প্রশ্ন। এত গতিতে চলছে, কিন্তু এই গতি নিয়ন্ত্রণে যে মেকানিজম আসলে থাকার কথা, ব্রেকিং সিস্টেম যেটা থাকার কথা, সেটা তো সেখানে নাই। হাতে চাপা ব্রেক, সেটা দিয়ে তারা 40-50-এর একটা বাহন তৈরি করে ফেলছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে রাজবাড়ীর বিভিন্ন খামারে এবছর 1 লাখের বেশি পশু লালন পালন হচ্ছে। দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি সহ ভারত থেকে পশু আমদানি নিয়ে দুশ্চিন্তায় তারা। পশুর সুস্বাস্থ্য রক্ষায় নিয়মিত পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। মোহাম্মদ ইউসুফ মিয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিন-রাত পরিচর্যার মাধ্যমে পশু মোটাতাজাকরণে ব্যস্ত রাজবাড়ির ছোট বড় প্রায় 8000 খামারি। দেশীয় পদ্ধতিতে কোনো রকম ইনজেকশন বা কীটনাশক ছাড়া খাওয়ানো হচ্ছে ঘাস, খড়, ভুট্টা, ধান ও ছোলা। তবে গোখাদ্যের দাম বেশি হয়, পশুর যত্নেও খরচ বেশি পড়ছে, অভিযোগ খামারিদের। তবে চোরাই পথে ভারত থেকে গরু আসলে লোকসানে পড়বেন দাবি তাদের। বেশি ঘাস খাওয়ানো হচ্ছে, ভুসি খাওয়ানো হচ্ছে, খুবই 3 বেলা গরুর যত্ন করা হচ্ছে, 3 বেলা গোসল করানো হচ্ছে। মাঠেতে ঘাস কাটি নিয়ে আসছি, খ্যার কাটি,
এই জন্য কুচি করে কাটিয়ে গরু খাওয়াই, সেই জন্য এত সুন্দর মোটা মোটা গরু হচ্ছে। 1.5 লাখ টাকা 2 লাখ টাকা যদি ও খায় তাহলে বিক্রি করার সময় আমরা কয় টাকা বেচবো? ভারত থেকে যদি এই গরুগুলা না আসে, না ছাড়ে, তাহলে আমাদের মালিক যে গরুগুলা বানাইছি, বড় হয়েছে, এগুলো বিক্রি করতে পারবে। পশুর যত্নে নিয়মিত কৃমিনাশক ঔষধ ও টিকা সহ সব ধরনের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রাণী সম্পদ দপ্তর তাদেরকে প্রতিনিয়ত কৃমিনাশক ঔষধ এবং টিকা প্রয়োগের মাধ্যমে যাতে স্বাস্থ্য কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত না হয় সে ব্যাপারে আমরা খেয়াল রাখছি এবং পরামর্শ দিচ্ছি। জেলায় এবছর প্রায় 10 কোটি টাকার কোরবানি পশু বিক্রি হবে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। বাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ মিয়া। দর্শক, টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। রাস্তার মাঝখানে ডিভাইডার স্থাপন সমস্যা সহ নানা জটিলতায় আবারও থমকে গেল জয়পুরহাট 4 লেন সড়কের প্রশস্তকরণ কাজ। ভিত্তিপ্রস্তর স্থাপনের 6 বছর পার হলেও কাজ শেষ না হয় ভোগান্তিতে শহরবাসী। সমস্যার সমাধান করে দ্রুত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিলেন নির্বাহী প্রকৌশলী। মিলন রায়হানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ভিত্তিপ্রস্তর স্থাপনের 6 বছর পার হলেও নানা জটিলতায় বন্ধ হয়ে যায় জয়পুরহাট 4 লেন সড়কের প্রশস্তকরণ কাজ। 5 আগস্টের পর নতুন করে কাজ শুরু হলেও সড়কের মাঝখানে ডিভাইডার স্থাপনে আবারও বন্ধ কাজ। এতে সড়ক সংকুচিত হচ্ছে এবং দুর্ভোগ ও যানজট কমাতে নির্মাণাধীন 4 লেন সড়কে মিলছে না কোনো সুফল। রোদ উঠলে ধুলাবালি আর বৃষ্টিতে কাদা পানি, এমন বাস্তবতায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ভোগান্তি কাটছে না শহরবাসীর। চোখের সমস্যা এবং বাসায় ঢুকলে আমাদের ফ্যামিলির লোকজন আমাদের চিনতে পারে না, এতই ধুলাবালি। ডিভাইডার দিলে পরে যদি কোনো কারণবশত একটা গাড়ি পার্কিং করে রোড সাইডে, তাহলে আরেকটা গাড়ি পারাপারের সমস্যা হচ্ছে। এক রাস্তার শহর যদি এটা পানিতে আবার ভরে যায়, আমাদের চলাফেরা যে দুর্ভোগ হবে, এর থেকে আমার পরিত্রাণ চাই। যানজট নিরসনে 4 লেন কাজে সড়ক বিভাগের অপরিকল্পিত পরিকল্পনায় ক্ষোভ জানালেন গাড়ি চালক ও মোটর শ্রমিক ইউনিয়ন নেতা। বড় গাড়ি যাচ্ছে, এমন ধুলা, সুবহানাল্লাহ, একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এরকম সমস্যা দেখা যাচ্ছে, বৃষ্টি হলে ডুবে থাকছে। এই রাস্তাটা অপরিকল্পিতভাবে মনে হয় কাজ হচ্ছে, এখানে দুর্নীতি মতোই বোঝা যাচ্ছে। তবে 4 লেন কাজে কোনো ধরনের জটিলতা নেই, দ্রুত কাজ শেষ করা হবে বলে জানালেন এই নির্বাহী প্রকৌশলী। কোনো প্রকার জটিলতা নেই। সাধারণত ঈদের পরে শ্রমিকদের আসতে বা মালামাল মোবিলাইজেশন একটু ত্বরান্বিত করতে একটু সময় লাগে, সেজন্য হবে দেরি হচ্ছে। আমরা আশা করছি খুব দ্রুতই কাজ আবার শুরু করব। জনগণ যেন 4 লেনের সুবিধা পেতে পারে সেভাবেই কাজ করা হচ্ছে। আর ডিভাইডারের বিষয়ে পুনরায় প্রস্তাবনা সড়ক ও জনপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বললেন জেলা প্রশাসক। রাস্তার প্রশস্ততা যেন আমরা সম্পূর্ণটা ব্যবহার করতে পারি এবং 4 লেনের জন্য জনগণ যেন পুরো 4 লেনের সুবিধাটা ভোগ করতে পারে, এই জন্য আমরা একটা প্রস্তাবনা সড়ক জনপথ মন্ত্রণালয়ের কাছে আমরা উপস্থাপন করেছি। শহরবাসীকে যানজটের হাত থেকে রক্ষায় 2017 সালে জয়পুরহাট সড়কটি 4 লেনে করার প্রকল্প অনুমোদন দেয় একনেক। বুশরাত জাহান, মোহনা সংবাদ। নাব্যতা সংকটে পাবনার বড়াল নদী। কলকারখানার বর্জ্য আর দখলদারদের থাবায় দিন দিন হারাচ্ছে নাব্যতা। নদীটির স্বাভাবিক প্রবাহ ফেরাতে দখলদার উচ্ছেদের পাশাপাশি খননের দাবি স্থানীয়দের। প্রকল্প পাশ হলেই খনন কাজ শুরু হবে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। হুজ্জাতুল্লাহ হীরার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহী জেলার চারঘাট থেকে পাবনার ফরিদপুর পর্যন্ত মোট 220 কিলোমিটার বড়াল নদী। এর মধ্যে পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় প্রায় 43 কিলোমিটার। নদীটির সাথে জড়িয়ে আছে এখানকার মানুষদের হাজারো স্মৃতি, কিন্তু কালের বিবর্তনে খরস্রোতা বড়াল নদী এখন মৃতপ্রায়। নদীর সাথে অনেক স্মৃতি আছে। ছোটবেলায় মাছ ধরতাম, নদীতে ইলিশ আসতো, সময় এখানে সাঁতার কাটতাম, গোসল করতাম নদীতে, নদীর পানি আমরা খাইতামও। আমরা প্যাসেঞ্জার নিয়ে গেছি, যাত্রী নিয়ে গেছি, মালামাল নিয়ে গেছি,
লোকজন চলাফেরা করছে এখানে। নৌকো আসতো, ট্রলার আসতো, আসার পর এখানে সাইডে একটা গোডাউন, কয়েকটা গোডাউন আছে, আসে মালামাল নামতো। নদীবেষ্টিত অঞ্চলের মানুষদের জীবন জীবিকা ছিল বড়াল নদীকে ঘিরেই, কিন্তু যত্রতত্র ব্যবহার, ময়লা আবর্জনা ফেলা এবং অবৈধ দখলের কারণে বিলুপ্তির পথে নদীটি। চায়ের মধ্যে সব বাদ দিছে মানুষ, জায়গায় জায়গায় বাদ দিয়ে মানুষ আটকায় মাছের আবাদ করতেছে, এই কারণে নদী মারা গেছে। ব্রয়লারের খামার, এই লেয়ারের খামার করিয়ে নদী একবার দূষিত হয়ে গেছে, মাছ টাছও কিছু মনে করেন তো থাকে না, সব মরে টরে যায়। আবার নতুন করে খনন করলে পারে পানিটা চলাচল থাকবে, তখন আবার নৌকা চলাচল হবে। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানালেন, বড়াল নদী খননের জন্য 2018 সালে সার্ভে করা হয়েছে। যদি প্রকল্পটি পাস হয় তবে খনন কাজ শুরু করা হবে। প্রকল্পটি যদি পাস হয় তাহলে খনন কাজ ধরা আছে, খনন কাজ করলে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে এবং সর্বোপরি যে সমস্যা আছে সেটা সমাধান করা সম্ভব হবে। মিলস কারখানার বর্জ্য না ফেলে অবৈধ দখলমুক্ত করে নদীটি খনন করার দাবি নদী পাড়ের হাজারো মানুষের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ। কোরবানির ঈদকে সামনে রেখে রাজবাড়ীতে পশু খামারিদের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে জানাবেন। 2 সপ্তাহ বাকি রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজার সংলগ্ন যে 3S এগ্রো ফার্ম, সেই এগ্রো ফার্মেই আমি এখন উপস্থিত হয়ে আপনাকে দেখাতে যাচ্ছি যে এই ফার্মে বড় বড় যে গরু গুলো তৈরি করেছেন, তো সেই গরুগুলো আপনাকে দেখানোর জন্যই আমি চেষ্টা করছি যে এখানে এই বিভিন্ন বহু বড় বড় জাতের যে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যে কোরবানির পশুগুলি আপনাকে আসলে দেখানোর চেষ্টা করছি। তবে এখানে এই ন্যাচারাল যে সমস্ত খাদ্য তারা খাইয়ে এই গরুগুলো মোটা তাজা করা হয়েছে। তো আমি এখন এইখানে এই 3S এগ্রো যে মালিক, তিনি এখানে উপস্থিত রয়েছেন। আমি তার সাথে একটু কথা বলবো, তিনি কিভাবে এই গরুগুলো এই মোটা তাজা করে এই খাওয়ানো হয়েছে। আমি সেটাই আপনাকে আমি বলছি। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনি তো এই ফার্মের মালিক, তো এই গরুগুলো কিভাবে আপনি এই তৈরি করছেন, যে মানে ন্যাচারাল কোনো খাদ্য ছাড়া অন্য কোনো কিছু খাইছেন কিনা, এই বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ মোহনা টেলিভিশনকে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে রিপোর্ট করার জন্য আসার জন্য। আসলে আমরা প্রান্তিক খামারি, একদম গ্রামের খামারি। আমাদের এখানে প্রচুর জায়গা আছে, প্রচুর ঘাস লাগাইছি আমরা, একদম ন্যাচারাল যে ঘাস খেতে হয় ওই ঘাস খাইয়ে গরু লালন পালন করা। তো আপনাদের কি মানে এই গরুগুলো তো বিভিন্ন রাজবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জেলায় যাবে, কিন্তু আপনাদের এই গরুগুলো বিক্রি কোনো সমস্যা আছে কিনা? সমস্যা বলতে এখন আমাদের এই গরু রাজবাড়ী জেলায় তো খুব একটা বলতে, আমরা ঢাকায় মার্কেটিং করি। এখন রাজবাড়ী থেকে ঢাকা যাওয়ার পথে কোনো সমস্যা না হয় সরকারের প্রতি আবেদন, এবং আমরা যাতে আপনি ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু জানিয়ে রাখতে চাইছি, সেটা হচ্ছে রাজবাড়ী জেলাতে ছোট বড় প্রায় 8000 খামারি এই কোরবানির জন্য প্রস্তুত করেছে। তবে এই রাজবাড়ীতে 96 লক্ষ এই গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। তো এই ছিল সর্বশেষ রাজবাড়ীতে কোরবানির পশুর প্রস্তুতের খবরাখবর। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরার বাজারে উঠেছে গোবিন্দভোগ, গোলাপ খাস ও হিমসাগর আম। স্থানীয় চাহিদা মিটিয়ে এই জেলার আম যাচ্ছে দেশের বাইরেও। ফলে আম বাগানগুলোতে মালিক শ্রমিকদের ব্যস্ততা, তবে আমের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে দাবি ব্যবসায়ীদের। যদিও কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। আব্দুল আজিজের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চলতি বছর সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হওয়ায় বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ইতোমধ্যে বাজারে উঠেছে গোবিন্দভোগ, গোলাপ খাস, হিমসাগর। এছাড়াও 27 মে ল্যাংড়া আর 5 জুন আম্রপালি আম ক্যালেন্ডার নির্ধারণ করেছে জেলা প্রশাসন। গাছ থেকে আম ভাঙা, প্যাকেটজাতকরণ,
ট্রাক বোঝাই থেকে শুরু করে নানামুখী কর্মযজ্ঞে মেতে উঠেছে শত শত মৌসুমী শ্রমিক। এতে চাঙ্গা হয়ে উঠেছে গ্রামীণ অর্থনীতি। চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় আমের আবাদ হয়েছে ৪,১৩৫ হেক্টর জমিতে। ৮০০ থেকে ২৪০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি মণ আম। তবে বাগান মালিকদের দাবি, ন্যায্য দাম পাচ্ছেন না তারা। আম এই কালার আম ২,০০০ টাকা মণ, এই কৃষিরা পয়সা পাচ্ছে না। আমের দাম আছে অনেক কম, কারণ আম ভাঙার ডেট অনেক পিছাই দিছিল। আম গাছে পেকে পড়ে যাচ্ছে, আমের বাজার এই কারণে খুবই কম। এবছর আম হিসাবে আমের দাম কম। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের বাম্পার ফলন হয়েছে, দামও পাচ্ছেন ভালো। আর এবছর ৫০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হবে জানিয়েছে কৃষি বিভাগ। আশা করছি দেশে এবং বিদেশে এই আম রপ্তানি হবে। আমাদের কৃষকগণও এই সাথে লাভবান হচ্ছে, যেহেতু বাংলাদেশের অন্য কোথাও এই আম সংগ্রহ শুরু হয়নি। এই বছর সাতক্ষীরায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০,০০০ মেট্রিক টন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে খালের স্বাভাবিক পানি প্রবাহের প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। গাজীপুরে কালিয়াকৈরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিত করার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফরিদপুরে কামাল ইউসুফ স্মৃতি সংসদ ও লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে পূর্ণাঙ্গ ৫৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল করেছে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। বগুড়ার সোনাতলা সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৮ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদী বাজার ব্যবসায়িক সঞ্চয় সমিতির নবগঠিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকায় সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরের রাজৈর দৈনিক দেশটিনির জেলা প্রতিনিধি এস.এম. ফেরদৌসের উপর অতর্কিত হামলার অভিযোগ তুলেছে তার পরিবার। নাটোরের সিংড়ায় ৩৯ জন ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গেল ২৪ ঘন্টায় কমপক্ষে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত ২৫০ শতাধিক। এতে করে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৩,৬৫০ জন। এছাড়া পশ্চিম তীরের জেনিন আশ্রয়কেন্দ্র পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। ইশরাককে মেয়রের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ। জোবাইদা রহমানের সাজার বিরুদ্ধে আপিল শুনানি দুপুরে। রাখাইনে মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গে আলোচনা হয়নি বললেন নিরাপত্তা উপদেষ্টা। প্রতিবেশী দেশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। ঢাকার সড়কে বেপরোয়া ব্যাটারি চালিত রিকশা, বেড়েছে বিশৃঙ্খলা, দুর্ঘটনা। লাগাম টানতে না পারলে স্থবির হয়ে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এবং নানা জটিলতায় থমকে আছে জয়পুরহাটের ৪ লেন সড়কের প্রশস্তকরণ কাজ। বর্জ্য আর দখলের থাবায় নাব্যতা সংকটে পাবনার বরাল নদী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগে দুপুর ১২টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।